কেন্দ্রীয় কারাগারে দুপক্ষের সংঘর্ষে এক কয়েদির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০ জন। এই ঘটনায় ২ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে কারাগারের ভেতরে গাছের আমড়া পাড়া নিয়ে ২ কয়েদির কথা কাটাকাটি হয়। এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। এ সময় লাঠির আঘাতে বাহারুল নামে এক কয়েদি মারা যায়। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তদন্ত কমিটি তো গঠন করা হয়েছে এই ঘটনায়, তারা কাজ কবে থেকে শুরু করবে? যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন? মূলত আসলে সকাল ৮টার ঘটনা। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর কেন্দ্রীয় কারাগারে একটি কয়েদিকে মারার ঘটনা, অর্থাৎ মেরে ফেলার অভিযোগ করা হচ্ছে। মারা যাওয়ার ঘটনা কেন্দ্র করে কিন্তু আজকের এই যে উত্তাপ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশের লোকজন কিন্তু এখানে অর্থাৎ অবস্থান করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে রংপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে কিন্তু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অর্থাৎ সেনাবাহিনীর জিওসি আর কি, তিনি অর্থাৎ অবস্থান করছেন। তারা এই ঘটনাকে কেন্দ্র করে যে কারারক্ষী ২ জন কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ একজন শাহজাহান, মোতালেব, ২ জনকে সাময়িক বরখাস্ত করেছেন। যিনি মারা গেছেন ওই মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাহিরে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে আছে, কারণ অনেকের লোকজন তারা কিন্তু কারাগারে আছেন। এই কারণে তারা অনেকে মনে করছেন যে ভেতরে যেহেতু সংঘর্ষ ঘটনা ঘটেছে, অনেকের চাচা, ভাতিজা কিংবা ভাই তারা আহত হয়েছে। এটি আসলে কেন্দ্র করে তারা কিন্তু অর্থাৎ কারাগারের বাইরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা অনেকজন অর্থাৎ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে কিভাবে ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু কারাগারের ভেতর থেকে কোনো অর্থাৎ যে তথ্য এটি কিন্তু মেলেনি। অর্থাৎ এখন পর্যন্ত না মেলার কারণটা হচ্ছে যে কারাগারের ভেতরে যেটি প্রশাসন রয়েছেন তারা কিন্তু বের হন নাই, তাদের সাথে কথা বলতে আমরা পারিনি। তবে তারপরেও আমরা যেটি পুলিশের তথ্য অনুযায়ী জেনেছি যে সকালে অর্থাৎ আমরা খাওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের যে সংঘর্ষ ঘটেছে, এই সংঘর্ষে অর্থাৎ কারাগারে যারা জেল হাজতে রয়েছেন তাদের সাথে এই সংঘর্ষে লাঠির আঘাতে অর্থাৎ বাহারুল নামে যে কয়েদি মারা গেছে, সেটি আসলে লাঠির আঘাতে মারা যাওয়ার ঘটনা শুনতে পেরেছি। তবে এই ঘটনায় কেন গুলি ছাড়ানো হয়েছে এবং কেন টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এটি তারা দেখছেন। সেটি কেন্দ্র করেই ২ কয়েদিকে ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জেনেছি যে বরখাস্ত করা হয়েছে, অর্থাৎ সাময়িকভাবে সেটি তদন্ত চলছে। তদন্ত যদি উঠে আসে যে কয়েদি যারা কারারক্ষী রয়েছেন তারাই তাদেরকে মেরে ফেলছেন কিংবা তাদের ভিতরে সংঘর্ষ ঘটনা ঘটেছে, সেটি আসলে দেখার পরে হয়তো বা সেটি মামলাও হতে পারে, এটি আসলে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি জেলা প্রশাসনকে একটু আগে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে কারাগারের ভেতরে তারা রয়েছেন, কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমের কর্মীর সঙ্গে কথা বলবেন। গণমাধ্যম কর্মীদের তারা আসল ঘটনা বা রহস্য কী ঘটনা সেটি কিন্তু তারা জানাবেন, এটি আসলে বলছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা তার কারাগারের ভেতরে যে উদ্ভূত পরিস্থিতি সেটি কিন্তু যে নিয়ন্ত্রণ নিয়েছেন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সেটি জানছি না, অর্থাৎ এখন পর্যন্ত তারা বলছেন না আমাদের কাছে। তবে আপনি নিশ্চয়ই জানেন যে সকালে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী, র্যাব, পুলিশ, অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং এখানকার স্থানীয় থানা পুলিশ কিন্তু সেখানে এসেছিলেন, তারাও কিন্তু ভেতরে আছেন, প্রবেশ করেছেন এবং স্থানীয় পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও কিন্তু ভেতরে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু কারাগারের বাহিরে কিন্তু অবস্থান করছি, কারাগারের ভেতরে কিন্তু প্রবেশ করার মতো কোনো ধরনের যে অবস্থান আমাদের নেই। এই ছিল আসলে আমার কাছে কারাগারের সর্বশেষ তথ্য। রংপুর কারাগারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র সহ আরও ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, আন্দোলন চলাকালে ৪ আগস্ট শহরের আইএফআইসি ব্যাংক কার্যালয়ের সামনে শিক্ষক সেলিম হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। এর আগে 6 আগস্ট শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে সেনাবাহিনী। তখনই বরখাস্ত হন মেজর জেনারেল জিয়াউল। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ওই পদে থাকার সময় ফোনে আড়িপাতা সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2009 সালে ছিলেন র্যাব 2-এর উপ অধিনায়কের দায়িত্বে। সে বছরই লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন এই সেনা কর্মকর্তা। এক সপ্তাহের ব্যবধানে অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও 4 উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যাব শপথ গ্রহণ অনুষ্ঠানে। গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ
পয়লা ভাদ্র 1431 16 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তকে নিয়োগ দান করেছেন। এ পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবারে মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। অন্তর্বর্তী সরকারের নতুন 4 জন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানের অংশবিশেষ দেখছিলেন। সিরাজগঞ্জ, ফেনী এবং ফরিদপুরের পাড়া মহল্লা সড়ক ও স্কুল কলেজের দেয়ালে রং তুলিতে আঁকা হচ্ছে নানা ছবি ও স্লোগান। বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হচ্ছে এসব দেয়াল চিত্রে। সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এসব গ্রাফিতির মাধ্যমে। সিরাজগঞ্জের শিক্ষার্থীরা চাঁদা তুলে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই কাজ করছে। শুধু গ্রাফিতি নয়, সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকাও পালন করছে শিক্ষার্থীরা। পাশাপাশি গাছ লাগাচ্ছে সড়কে। ফেনীতে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে রাষ্ট্র সংস্কারে তরুণদের ভাবনা। কেউ ফুটিয়ে তুলছেন উদ্যমী প্রতিবাদ, কেউ আবার ফুটিয়ে তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ এবং ফেনী শ্রাবণের বীরত্ব গাথা। ফরিদপুরে নতুন সরকারের কাছে আগামীর প্রত্যাশা তুলে ধরেছে শিক্ষার্থীরা। আমাদের এই গ্রাফিতির মূল থিমটা হচ্ছে আসলে স্বাধীনতার সুখ আর কি। তো এই কথার মধ্যে আমরা আসলে জিনিসটার মিনিং বুঝতে পারি। স্বাধীনতার এই যে সুখগুলো আমরা আসলে দেয়ালে দেয়ালে ছড়াই দিতে চাই। যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরো সচেতন হয়, যাতে তারা রাস্তায় বের হলে আমাদের এই লেখালেখিগুলো দেখতে পারে। এখানে যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের অনেক রক্ত ঝরেছে এবং তারা অনেক শ্রম দিয়েছে। এই রক্তের কারণে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে। চট্টগ্রাম মহানগরের 16টি থানার পুলিশ এখনও মাঠে নামতে পারেনি। তবে কয়েকদিন থেকে দাপ্তরিক কাজ করছে নিয়ম করে। সীমিত পরিসরে মাঠে আছে ট্রাফিক পুলিশও। শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতা নিয়ে মাঠে থাকায় পুলিশের মনোবল বাড়ছে দাবি তাদের। থানাগুলো যেন ধ্বংসস্তূপ, ভবনের সামনে পোড়া গাড়ির সারি। এর মধ্যেই চট্টগ্রাম মহানগরের 16 থানায় চলছে দাপ্তরিক কাজ। তবে এখনও মাঠে নামেনি পুলিশ। এদিকে সীমিত পরিসরে কয়েকদিন ধরে সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে ট্রাফিক পুলিশ। নগরীর 10টি স্পটে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় দেখা মিলেছে তাদের। সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরাও। পুলিশের কাজে ফেরাকে স্বাগত জানিয়ে দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। ছাত্ররা অলওয়েজ ছিল, থাকবে। স্যারদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো কিছু নেই। আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব, দেশের সংস্কারে এগিয়ে চলব। রাস্তায় রাস্তায় যেসব সিন্ডিকেট চলছে, যেসব জবরদখল চলছে, এই জবরদখলগুলো যাতে আমরা আবার রুখে দিতে পারি, এই কাজটা আগে আমরা পুলিশের কাছে আহ্বান জানাবো। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটিয়ে কাজে ফিরতে শিক্ষার্থী সহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন বলছেন পুলিশ সদস্যরা। পুলিশ সারা জীবনই জনগণের বন্ধু হয়ে থাকতে চায় এবং এই জিনিসটা তাদের উদ্যমের মাধ্যমে আমাদেরকে আরো বেশি উদ্যমী করেছে। তারা যে আমাদেরকে বরণ করে নিয়েছে, ভবিষ্যতে আরো কাজটা যেন আমরা ভালোভাবে করতে পারি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন থানায় এখনও মোতায়েন আছে সেনা সদস্য। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে আশা পুলিশ কমিশনারের। ছাত্ররা এবং সাধারণ মানুষ তারা একবার মানে আমাদেরকে ওয়েল জানিয়েছে। আমাদেরকে তারা অনেক জায়গায় দেখলাম তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গত 5 আগস্ট রাতে হামলা থেকে বাঁচতে পুলিশ শূন্য হয়ে পড়ে মহানগরের সব থানা। এর মধ্যে 6 থানায় আগুন ধরিয়ে দেওয়া সহ বেশিরভাগ থানায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, পুলিশের পুরোপুরি কার্যক্রম শুরু করতে আর কি পরিমাণে সময় লাগতে পারে, পুলিশ কমিশনার কি জানিয়েছেন? চট্টগ্রামের যে 16টি থানা রয়েছে চট্টগ্রাম মহানগরী এলাকায়, সেই 16টি থানার মধ্যে আমরা দেখেছি গত 5ই আগস্ট প্রায় 8টি থানা এবং 8টি পুলিশ বক্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমবেশ সবগুলো থানা এবং সবগুলো পুলিশ বক্সই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছিল, হামলা, ভাঙচুর, লুটপাট। তবে এখন দেখছি আমরা গত সপ্তাহে যে পুলিশ কাজে যোগদান করেছে এবং যোগদানের পরবর্তীতে প্রথম কয়েকদিন একটু ঢিমেতাল ছিল বা অনেক পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি। তবে গতকাল সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টার একটি নির্দেশনা ছিল বৃহস্পতিবার মধ্যে কাজে যোগ দেওয়া। আমরা দেখেছি প্রায় সব থানা এবং সব ফাঁড়ি এবং পুলিশের অন্যান্য যে ইউনিটগুলো আছে সব জায়গাতে প্রায় 100% পুলিশই যোগদান দিয়েছে। এর মধ্যে পুলিশ কমিশনার যেটি বলছেন, তারা 100% কাজ শুরু করেছেন। তারা যে সীমিত কার্যক্রম রয়েছে, অর্থাৎ তাদের অন্যান্য যে থানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই থানাগুলো তারা
থানার প্রাঙ্গণের বাইরে বসে আসলে তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং যারা সেবা প্রার্থী আসছেন তাদের সাথে তারা আগে যেভাবে সেবা দিতে চাচ্ছে সেই সেবার পরিধিতে আরও বেশি বিস্তার করতে চাচ্ছেন এবং তারা যারা সেবা প্রার্থী আসছেন তারা বলছেন তারাও সেবা পাচ্ছেন এবং আগামী দিনে এই সেবাটা আরও বাড়বে। একই সাথে আমরা দেখছি যে থানাগুলোতে যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আসবাবপত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সাধারণ মানুষ বা এলাকার মানুষ সেই আসবাবপত্র তারাও কিছু কিছু দেওয়ার চেষ্টা করছেন থানাগুলোতে। তবে এখন প্রাথমিকভাবে পুলিশ কমিশনার যেটি বলছেন, তারা টহলটাকে একটু জোরদার করতে যাচ্ছেন, যেহেতু সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর সেনাবাহিনীর সহায়তা তারা টহলগুলো জোরদার করছেন এবং যেহেতু গাড়ির সংকট রয়েছে সেই গাড়ির সংকট মোকাবেলায় তারা কিছু গাড়ি রিকুইজিশনও করেছেন। সেই গাড়িগুলোর মধ্যে প্রধান সড়কগুলো আপাতত তারা নজরদারিতে আনার চেষ্টা করছেন। একই সাথে থানায় যে জিডি কার্যক্রম এবং মামলার যে কার্যক্রমগুলো সেগুলো তারা চালিয়ে ওঠার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যে থানার যে কার্যক্রমগুলো আছে, পুলিশের যে সেবা কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং পুলিশ সদস্যরা যারা কাজে ফিরেছেন, শতভাগ যারা কাজ করছেন, তারাও চেষ্টা করছেন সেবা প্রার্থীদের সেবা নিশ্চিত করতে। চট্টগ্রামে পুলিশের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী। চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে হাজীগঞ্জ থানায় 40 জনকে আসামি করে মামলা করেন নিহতদের ছেলে। মামলায় 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25 জনকে আসামি করা হয়। ভুক্তভোগীরা জানান 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ বাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মারা যান তিনি। পুলিশ বলছে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও 30 কাউন্সিলর আত্মগোপনে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত 5 আগস্টের পর থেকে তাদের অনুপস্থিতিতে নগর ভবনের কার্যক্রমে এসেছে স্থবিরতা। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধিদের ছাড়া যেসব সেবা দেয়া সম্ভব তা দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সিলেট সিটি কর্পোরেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ 30 ওয়ার্ড কাউন্সিলর গেছেন আত্মগোপনে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জন্ম ও মৃত্যু সনদ ও নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন না নগরবাসী। এতে নানা বিড়ম্বনায় পড়েছেন তারা। কাউন্সিলর না থাকলে তো কত প্রবলেম, চলাফেরও প্রবলেম, কাগজ লেগে গেলে আপনি কাগজ হইতে না। আমার যদি আজকে একটা নাগরিকত্ব সনদপত্র দরকার পড়ে, সিগনেচার দরকার পড়ে, আমার সিটি কর্পোরেশন মেয়র নাই, আমার ইউনিয়ন পরিষদ সেখানে চেয়ারম্যান নাই, সেখানে মেম্বার নাই, আমি কোথায় যাব? জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে কিছু কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে অন্যান্য সেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। মেয়র মহোদয়ের কাছে আসলে সব কাজ মানে আর্থিক ফাইল বা ইয়ে ছাড়া সব কাজও কিন্তু মেয়র মহোদয়, যেসব সেবা পাবলিক রিলেটেড ম্যাক্সিমাম সেবাই কিন্তু শাখা বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা এই বিষয়গুলো আর একটু বেশি স্পষ্ট হতে পারব। দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি নগরীর 42টি ওয়ার্ডের 10 লাখ বাসিন্দার। এদিকে মেয়র কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মস্থলে অনুপস্থিত রাজশাহী সিটি কর্পোরেশনের 90% জনপ্রতিনিধি। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। কর্মকর্তারা বলছেন, সিটি কর্পোরেশনের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। রাজশাহী নগর ভবন থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আত্মগোপনে সিটি মেয়র থেকে শুরু করে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর। উদ্ভূত পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত নগরবাসী। বন্ধ নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ 12 ধরনের সেবা। এখন কোনো অবস্থাতে কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নাগরিক সেবা কিন্তু জনগণ পাচ্ছে না। জন্ম সনদ, টিকা সনদ, জন্ম নিবন্ধন যাবতীয় কার্যক্রমগুলো মানে বিগত কয়েকদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমরা দুর্ভোগে পড়েছি। 90% বেশি জনপ্রতিনিধি কর্মস্থলে অনুপস্থিত থাকলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তারা। সার্বিকভাবে আমি যতটা এই অবস্থা থেকে হতাশ হয়েছিলাম, আমি এখন আশাবাদী হচ্ছি যে আমরা পুনর্গঠনে কর্পোরেশনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা হয়তো ইনশাল্লাহ সক্ষম হব। জেলা প্রশাসক বলছেন, জনপ্রতিনিধিরা কর্মস্থলে না ফিরলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে।
এর ভিত্তিতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। নাগরিক সেবা পুনরুদ্ধারের জন্য আমাদের সরকারের দিক থেকে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা প্রতিপালন করে আমাদের সম্মানিত জনপ্রতিনিধিরা কাজে ফিরে আসবেন এবং দীর্ঘ সময় যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখব। মেয়রের পাশাপাশি রাজশাহী সিটি 30টি ওয়ার্ডের মধ্যে 26 জন ওয়ার্ড কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এদিকে খুলনাতেও বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা সিটি কর্পোরেশনবাসী কি নাগরিক সেবা থেকে বর্তমানে বঞ্চিত হচ্ছেন? জেলা প্রশাসক কোনো উদ্যোগ নিয়েছে কি এই ব্যাপারে? খুলনা সিটি কর্পোরেশনের যে 31টি ওয়ার্ড রয়েছে সেই 31টি ওয়ার্ডের মধ্যে মাত্র 4-5টি ওয়ার্ডে আমরা জানতে পেরেছি যে কাউন্সিলররা তারা এখানে কাজ করছে। যদিও এই সকল কাউন্সিলররা হচ্ছে যে আওয়ামী লীগের দলের নয়, তারা অন্য দল থেকে নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছিলেন। সেই সকল কাউন্সিলররা তারা সিটি কর্পোরেশনে অবস্থান করছেন এবং সেই সিটি কর্পোরেশনগুলোর কাজ চলছে। এর মধ্যে প্রায় 22টি ওয়ার্ড রয়েছে, যে 22টি ওয়ার্ডের কাউন্সিলররা তারা এখন পর্যন্ত 5ই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পর থেকে তারা এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছে এবং তারা এখন পর্যন্ত অফিস করছেন না এবং কিছু কিছু কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে সাধারণ মানুষের যে দৈনন্দিনের যে কাজ থাকে, নাগরিক সেবাগুলো থাকে, সেই নাগরিক সেবাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যেমন তারা জন্ম নিবন্ধন করতে পারছেন না, তারা নাগরিক সনদ নিতে পারছেন না। এছাড়াও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে আসলে যে ধরনের কার্যক্রম থাকা ছিল সেই কার্যক্রমগুলো কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারছেন না এবং সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আছে তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছেন যে তারা চেষ্টা করছেন এবং তারা মন্ত্রণালয় এই বিষয়গুলো জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পরেই আসলে মূলত তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এর পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে যে গত 5ই আগস্টের পর থেকে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের যিনি মেয়র তিনিও কিন্তু অনুপস্থিত রয়েছেন তার কর্মস্থলে এবং তার যে বাসভবন সেই বাসভবনও একাধিকবার ভাঙচুর করা হয়েছে এবং এই মতো অবস্থায় সিটি কর্পোরেশন কিন্তু একটা খুব জটিল এবং সমস্যার মধ্যে পড়েছিল, যে সমস্যা থেকে অবশ্য তারা গত পরশুদিন তারা কিছুটা বেরিয়ে এসেছে, কারণ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা এসেছে। কারণ সিটি কর্পোরেশনগুলোতে মূলত যে আর্থিক এবং প্রশাসনিক যে ক্ষমতা সেই প্রশাসনিক ক্ষমতাগুলো মেয়রের কাছে থাকে এবং মেয়র অনুপস্থিত থাকার কারণে কিন্তু সেই আর্থিক সমস্যায় পড়তে হয়েছিল। আমরা জানতে পেরেছিলাম যে সিটি কর্পোরেশনের কনভেন্সি শাখায় যারা দিনমজুর রয়েছেন সেই সকল দিনমজুরদের বেতন বাকি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে এই সমস্যা নিরসনের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এখন আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে আর্থিক সমস্যা ছিল, প্রশাসনিক সমস্যা ছিল, সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে। তবে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলররা অনুপস্থিত থাকার কারণে এখনো পর্যন্ত নাগরিকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। কমেছে সব ধরনের সবজি, ডিম ও মাংসের দাম, তবে সরবরাহ কমের অজুহাতে কাঁচা মরিচের দাম বাড়তি। বাজারে মধ্যস্বত্বভোগী না থাকায় স্বস্তিতে ক্রেতারা। সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বাজারে নিয়মিত নজরদারি বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান তারা। চট্টগ্রামের সবজি থেকে শুরু করে মুরগি, ডিম সবকিছুরই দাম এখন কিছুটা কম, তবে সমুদ্রে মাছ কম ধরা পড়ায় দাম কিছুটা বাড়তি। দেশি মুরগি আমরা 500 টাকা বিক্রি করতেছি। মাছের সিজন কিন্তু মাছ ভালো করে পড়তেছে না, মাছ যা আসতেছে সীমিতর ভিতরে, আর কোয়ালিটির মাছ খুব কম, মাছের দাম একটু বেশি। রাজশাহীর বাজারে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। কাঁচামরিচ কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। তো কাঁচামরিচের দাম আজকে খুবই বেশি, 400 টাকা কেজি। গত সপ্তাহে বা 2-3 দিন আগে যেটা ছিল 200 টাকা কেজি। বরিশালের বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। মুরগির দামও কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে। প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। পেঁয়াজ বিক্রি করি একটা বেশি 98 টাকা, একটা বেশি 110 টাকা, 105 টাকা কিনে দেশি পেঁয়াজ। খুলনার বাজারে গরুর মাংস, সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে কাঁচামরিচের দাম। আগে অনেক দাম দিয়ে কিনতে হতো, এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণ আছে। কোথেকে যদি বাজারগুলো একটু মনিটরিং করে, একটু তারা যাতায়াত করে, তাহলে হয়তো আরও কমার সম্ভাবনা আছে। সরবরাহ ভালো থাকায় গাজীপুরের দাম কমেছে মুরগির। সিলেটের দাম কমেনি সবজি ও মাছ মাংসের। সরবরাহ কম থাকায় বগুড়ায় কাঁচামরিচ কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে শহরের চরমুগুরিয়া বাজারে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, তরুণ সমাজকে নিয়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের চরমুগুরিয়া বাজারের কাঁচা বাজার ও মুদি দোকান নিত্যপণ্যের দাম তদারকি করা হয়। এ সময় তালিকা মূল্যের বাইরে পণ্য বিক্রি করায় 2টি দোকানকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণও করা হয়। ভরা মৌসুমেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না, এতে হতাশ বরিশালের জেলে ও আড়তদাররা। সরবরাহ কম হওয়ায় ইলিশের বাজার চড়া। বর্তমানে খুচরা বাজারে 1 কেজি ইলিশ ১৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরিশালের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার পোর্ট রোড মৎস্য আড়তে পর্যাপ্ত ইলিশ মিলছে না। আগের বছরগুলোতে মৌসুমের এই সময়ে প্রতিদিন এখানে 400 থেকে 500 মণ ইলিশ সরবরাহ হতো। এখন সেখানে আসছে মাত্র 50 থেকে 60 মণ। লোকালেও মাছ কম, সেজন্য মাছের দাম বেশি। একটা ভোরে 4 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচা, কিন্তু সে মাছ পাইতে আছে 50,000 60,000 টাকা। তার তো লস, আমাকেও তো লস, তাকে দাদন দিয়ে, কিন্তু তাকেও লস। মাছ বেশি পাইলে মাছের দাম কমে। কিছু পানি বিষাক্ত হয়ে গেছে আপনার, এই যে বিভিন্ন ফিটি এই সমস্ত কারণে নদী তো আপনার নষ্ট হয়ে গেছে। এই জন্য তো মাছ আমাদের এই নদীতে, আমাদের লোকাল নদীতে অনেক মাছ পাইতাম আমরা। এই নদী এইটার মধ্যে অনেক মাছ পাইতাম, কিন্তু মাছ নাই, মাছ তো অনেক নামিয়ে গেছে। সরবরাহ কম হওয়ায় মাছের দাম চড়া। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমণ 500 গ্রামের ইলিশ 53,000 ও 1 কেজির ইলিশ 65,000 টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি 500 গ্রামের ইলিশ 1400, 1 কেজির ইলিশ 1750 এবং 1.5 কেজি 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা 150 টাকা বাড়তি। এই যে আপনার 900 গ্রাম 800 গ্রাম মাছ, এটা 1600। সাধারণ আয়ের মানুষ বলছেন, ইলিশ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আর এতে ব্যবসায়ীদেরও কারসাজি আছে। 4-5 টাকা কেজি হবে জাটকা, তার দামও 850 টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বরিশালে ইলিশের জন্য অনেক বিখ্যাত, কিন্তু ইলিশের অনেক চড়া দাম, কেউ কিনতে পারতেছে না। দাম নাগালে রাখতে ইলিশ রপ্তানি না করার দাবি অনেক ক্রেতার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে বাবুল ও তার স্ত্রী আঁখির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঁখিকে মাথায় আঘাত করে বাবুল। এতে ঘটনাস্থলেই মারা যায় আঁখি। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠায়। বাবুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরে নৌকাডুবির ঘটনায় 2 দিন পর নিখোঁজ নববধূ উম্মে হানিয়া ফাহিমার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার রাতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা জেলার মেঘনা নদীতে নিখোঁজ নববধূ উম্মে হানিয়া ফাহিমার মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও সেতু নামের আরও এক নারী নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে তীব্র স্রোতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের মুখে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সঞ্চালনশীল মেঘমালার তৈরি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এতে সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে 36.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে 61 মিলিমিটার।
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জেলে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর কলাবাগ গ্রামের আলী আকবর ও কাঞ্চন মিয়া। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে উত্তর কলাবাগ এলাকার হাওরে মাছ ধরতে যান 7 জন জেলে। গভীর রাতের দিকে বৃষ্টি ও বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জেলে মারা যায়। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভাঙনে দিশেহারা 10 আনি যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা পাড়ের মানুষ। ঝুঁকিতে রয়েছে জামালপুরের 42 কিলোমিটার নদী তীর। এছাড়া লালমনিরহাটের বাম তীর এলাকাতে ভাঙন চলছে। নদী ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেয়ার দাবি স্থানীয়দের। কয়েক হাত এগুলে 10 আনি নদী গ্রাস করবে জামালপুরের আব্দুর রহিম খানের ভিটা। এর আগে 4 বার ভাঙতে হয়েছে ঘর। 4 বার ভাঙলাম, এনি বাসে পাল ভাঙা পড়ব, এনেও থাকতে পাই না ভাই, ঠিক নেই, সারা জীবন এইভাবেই গেল। বক্সিগঞ্জের খানপাড়ার মতো জেলায় এখনও ভাঙন ঝুঁকিতে আছে যমুনা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর 42 কিলোমিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 15 বছরে নদীর তীর রক্ষা বাঁধের কাজ হয়েছে 29 কিলোমিটার, ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। উন্নত বিশ্বে নদী ভাঙ্গনকল্পে তারা যে ব্যবস্থা নেয়, আমাদের দেশের পানি উন্নয়ন বোর্ড ওই তাদের মতো যদি ব্যবস্থা নেয় বা পরামর্শ নেয়, তাহলে এই নদী ভাঙ্গন রুটটা বন্ধ হবে। যে সকল স্থানে এখনও অরক্ষিত রয়েছে সেই অংশগুলোতে আমরা স্টাডি প্রকল্প হাতে নিয়েছি। এই স্টাডি প্রকল্পে বাকি যে অরক্ষিত অংশ রয়েছে সেগুলোর সুপারিশ মোতাবেক আমরা ডিবিবি দাখিল করব। লালমনিরহাটের তিস্তার বামতীর এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার দাবি স্থানীয়দের। 3 কিলো থেকে এই আসি 5 কিলো হুনিয়া কাছে শেষ সীমানায় রাস্তায় ছিল বাড়ি, এইবার বাড়ি ভাঙা আমার 8 বার হয়। জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এছাড়া আপনারা আরও অবগত আছেন, আমাদের তিস্তা নদীতে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই রিপোর্ট আমাদের ড্রাফট ফাইনাল ইতিমধ্যে হয়ে গেছে। ফাইনাল রিপোর্ট আশা করতেছি আমরা অতি দ্রুতই পেয়ে যাব। জেলায় কত কিলোমিটার এলাকা ভাঙন ঝুঁকিতে আছে সে তথ্য জানাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা উচ্চ আদালতের রায় অনুযায়ী স্থানীয় নিয়োগের দাবি জানিয়েছে। সকালে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। ভুক্তভোগীরা জানায় তাদের চাকরি স্থায়ী করার কথা থাকলেও খনি কর্তৃপক্ষ সেটি করেনি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী তাদের চাকরি স্থায়ী করার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে 87 জন চাকরি স্থায়ীকরণের দাবিতে 2018 সালে হাইকোর্টে রিট করে। পরবর্তীতে খনি কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালতের চাকরি স্থায়ীকরণের পক্ষে রায় দিলেও কর্তৃপক্ষ এখনও রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।